বুঝতে পারলাম, পৃথিবীর সব কোলাহল থেমে গেলেও তোমার এই হাতটা আমার সাথেই থাকবে। হ্যাঁ, আমার আমার হাতের সাথেই থাকবে জীবনের জীবনের এই সায়ান্নে এসে। এটাই এটাই সবচেয়ে যে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। জানেন, আমরা সবাই একলা হওয়ার ভয়ে এক আজব দৌড়ে সামিল হয়েছি। আমরা ভাবি বড় ফ্ল্যাট, দামি আসবাব আর বিদেশের চাকরি হয়তো জীবনকে পূর্ণতা দেবে। কিন্তু জীবনের শেষ বেলায় এসে মানুষ আসলে কি চায়, উত্তরটা কোনো ব্যাংকের ব্যালেন্সে থাকে না। থাকে কারো একটু হাতের ছোঁয়ায় আর এক কাপ চায়ের ভাগ করে নেওয়ার নিস্তব্ধতায়। সময়ের অমোঘ নিয়মে মানুষ বড় হয়, ডানা মেলে উড়ে যায় নিজের গড়ে তোলা নতুন দিগন্তে। কিন্তু সেই উড়ানের নেশায় আমরা অনেক সময় ভুলে যাই যে সেই শিকড়কে, যারা আমাদের আকাশ চিনিয়েছিল। আজকের এই দ্রুতগতির জীবনে আবেগ আর মায়ার চেয়েও যান্ত্রিকতার সামাজিক দায়বদ্ধতা যেন বেশি প্রাধান্য পাচ্ছে। অর্থের বিনিময়ে নিরাপত্তা হয়তো কেনা যায়, কিন্তু বার্ধক্যের নিঃসঙ্গতা, সেটা ঘোচানোর জন্য যে মায়া আর সাহচর্যের প্রয়োজন হয়, তা কোনো বিলাসবহুল গেটেড কমিউনিটি বা কাঁচের প্রাসাদে পাওয়া সম্ভব নয়। নমস্কার, আমি অচ্যুতা। আপনারা শুনছেন গল্প বই স্টুডিও। আমাদের আজকের নিবেদন সুলেখিকা সুস্মিতা গোস্বামীর কলমে অবিনাশী বসন্ত। আজ আপনাদের শোনাব আমাদের চারিপাশে ঘটে যাওয়া কিছু বাস্তব জীবনের প্রতিমূর্তি, কিছু বাস্তব জীবনের ছবি। তবে হ্যাঁ, গল্প শুরুর পূর্বে একটা নিবেদন, আমাদের গল্প ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই হাইপ বাটনটি প্রেস করে আমাদের গল্পটি অন্যদের কাছে পৌঁছে দেবেন। তবে শুরু করছি আমাদের আজকের গল্প। আজকের গল্প সুস্মিতা গোস্বামীর লেখা অবিনাশী বসন্ত। ভোরের আলোটা ঠিকমতো ফোটেনি তখনও। উত্তর কলকাতার পুরনো আমলের বাড়িটার বারান্দায় একটা খড়খড়ি খোলা। একফালি নরম রোদ এসে পড়েছে দাবার ছকের মতো সাদা কালো চকের মেঝের উপর। অবিনাশবাবু রোজকার মতো আজও তার প্রিয় ইজি চেয়ারে আধ শোয়া হয়ে বসে আছেন। হাতে একটা পুরনো চশমা, যেটার কাঁচটা কিছুটা ঘোলাটে হয়ে এসেছে। শোভনা দেবী রান্নাঘর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে এলেন। তার বাঁ পায়ের হাঁটুর ব্যথাটা গত দুদিন ধরে বড্ড ভোগাচ্ছে। হাতের 2 কাপ চা পাশের টিপয় রাখলেন। চীনামাটির কাপের লিকার চা থেকে হালকা ধোঁয়া উঠছে। চায়ের কাপ দুটো রেখে তিনি অবিনাশবাবুর পাশে ছোট্ট মোড়াটায় বসলেন। দুজনেই নীরব। এই বয়সে এসে হয়তো কথার চেয়ে নৈশব্দই বেশি অর্থবহ হয়ে ওঠে। অবিনাশবাবু চশমার কাঁচ মুছতে মুছতে বললেন, ওহো, এই হাঁটুর ব্যথা নিয়ে আবার চা করতে গেলে কেন? বিকাশকে বললেই তো পারতে। বিকাশ তো কাল রাতে আসতেই পারলো না। ওর মেজো মেয়ের খুব জ্বর। আর আর আমার চা তোমার জিভে না পড়লে তো আবার সারা সকাল জুড়ে খবরের কাগজের খবরগুলো ঠিক মাথায় ঢোকে না। অবিনাশবাবু চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে তৃপ্তির স্বরে বললেন, তা ঠিক, এই হাতের গুণটুকুই তো আগলে রেখেছে আমায়, নইলে কবেই তো ঝরে যেতাম। ওই এক কথা, এই ঝরে যাবে কেন? আমি আছি কি করতে? তবে হ্যাঁ, আজ বোধহয় ছেলেটার ফোন আসবে। কাল কাল রাতে সুদীপ্ত একটা মেসেজ করেছিল। অবিনাশবাবু কাগজটা ভাঁজ করতে করতে ভ্রু কুঁচকে বললেন, মেসেজ? কেন? ফোন করার সময় পায় না? অফিসে কি খুব বেশি ফাইল জমেছে?
এখন তো আর আগের দিন নেই গো। ওরা তো সব কম্পিউটারে কাজ করে, সারাদিন মিটিং কনফারেন্স। সুদীপ তো লিখেছে আজ দুপুরে একবার ভিডিও কল করবে। আহ, নাতিটাকেও হয়তো একটু দেখতে পাবো। হ্যাঁ, দেখতে পাওয়া, সেই তো স্ক্রিনের ওপার থেকে হাত নাড়া। সামনাসামনি এসে তো আর দাদুর কোলে বসবে না। গত পুজোয় আসার কথা ছিল, শেষ মুহূর্তে কনফারেন্স পড়ে গেল। নিজেদের বাচ্চাটাকেই যেখানে সময় দিতে পারছে না, সেখানে এই বুড়ো বাবা মাকে কি দেখবে? হ্যাঁ, শোভনা দেবী স্বামীর হাতটা আলতো করে ছুঁয়ে বললেন, মন খারাপ করো না গো। দেখো, ওরা তো বড় হয়েছে, ওরা ওদের নিজেদের একটা জগৎ তৈরি করেছে। আমরা তো আমাদের জগতে দিব্যি আছি। এই যে সকালবেলা একসাথে চা খাচ্ছি, এটা কি কম পাওয়া? অবিনাশবাবু শোভনা দেবীর হাতের উপর নিজের কাঁপা কাঁপা হাতটা রেখে বললেন, ঠিকই বলেছ গো, ঠিকই বলেছ। মাঝে মাঝে বড্ড একা লাগে এই বিশাল বাড়িতে, কিন্তু যখন তোমার এই হাতের ছোঁয়াটা পাই না, মনে হয় বাকি পৃথিবীটা গোল্লায় যাক। আমার এই বারান্দাটাই তো স্বর্গ। শোভনা দেবীর হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ায় বললেন, ও, হ্যাঁ, ভালো কথা। আজ কিন্তু তোমার সেই নীল পাঞ্জাবিটা আমি বের করে দেবো। দুপুরে কল করার সময় ওটাই পরো। সুদীপ তো ওটা গতবার পাঠিয়েছিল, একবারও তো পরা হলো না তোমার। কি হবে ওসব ওই চকমকে জামা পরে? আমি এই ধুতি আর ফুতুয়াতেই ভালো আছি। আর আর ওটা পাঠিয়েছিল 6 মাস আগে, এখনো হয়তো গায়েই হবে না। আরে হবে হবে, আমি আমি জানি তোমার মাপ। তুমি তো আর আমার মতো মোটা হওনি। বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজও বাড়ে। বাড়ির ভেতরে নিস্তব্ধতা টানা মেলে। একসময় এই বাড়িটা বাচ্চাদের চিৎকারে মেতে থাকত। সিঁড়ি দিয়ে সুদীপ্ত দৌড়াদৌড়ি, দুষ্টুমি সবই এখন দেওয়ালে টাঙানো ছবির মতো স্থির। বিকাশ এসে দুপুরে রান্না বসিয়েছে। অবিনাশবাবু ড্রয়িং রুমে বসে পুরনো ক্যাসেট প্লেয়ারটা চালানোর চেষ্টা করছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান হালকা স্বরে বাজতে শুরু করলো, এই পথ যদি না শেষ হয়। শোভনা দেবী ঘর গোছাতে গোছাতে ঘরের দরজায় এসে দাঁড়ালেন, হাতে এক পাটি কাটা ফল। তিনি ক্যাসেট প্লেয়ারের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, আজও সেই পুরনো গান? হুম, একঘেয়ে লাগে না তোমার? অবিনাশবাবু গানের সুরে মাথা দোলাতে দোলাতে বললেন, পুরনো চাল ভাতে বাড়ে, শোভনা। এই এই গানটা মনে আছে? যেদিন তোমাকে দেখতে গিয়েছিলাম, তোমার দাদা এই গানটাই গুনগুন করছিল। হ্যাঁ, এই পথ যদি না শেষ হয়। আর তুমি নীল শাড়ি পরে মাথা নিচু করে বসেছিলে। কি যে বলো, 60 বছর পেরিয়ে এখন সেসব কথা মনে করে কি হবে বলো তো? ফলগুলো খাও তো দেখি। আজ কিন্তু এই ওষুধটা সময় মতো নিতে হবে। কাল রাতে বড় বেশি কাশছিলে। অবিনাশবাবু এক টুকরো আপেল মুখে দিয়ে বললেন, কাশিচ্ছে, তোমার ওই বকুনিটা বেশি কাজ করে জানো। কিন্তু জানো শোভনা, মাঝে মাঝে ভাবি, যদি আমি আগে চলে যাই, তোমার তোমার কি হবে? খবরদার, ও সব অলক্ষণে কথা মুখে আনবে না বলছি। আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। আর আর যদি যেতেই হয়,
দুজনে একসাথেই যাব। একা থাকার অভ্যেস তো আমার নেই, কি করে থাকবো বলো? পাগলি, মানুষ কি আর ইচ্ছে মতো যেতে পারে? তবে হ্যাঁ, এই বাড়িটার মায়া কাটানো খুব কঠিন হবে। আমাদের আমাদের এই খাট, আলমারি, ওই 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 দেয়াল ঘড়িটা, সব কিছুর মধ্যেই তো আমাদের আমাদের দুজনের গল্প লেখা আছে, হ্যাঁ তাই না? দুপুর গড়িয়ে যখন 2:30 বাজলো তখন সুদীপ্তর ফোন এলো। ভিডিও কলে ওপাশে ঝকঝকে এসি রুম। সুদীপ্ত টাই খুলে সোফায় বসে আছে, পাশেই অনামিকা ফোনে ব্যস্ত। হ্যাঁ মা, শুনতে পাচ্ছ? এই তো লাঞ্চ ব্রেকে ফোন করলাম। বাবা কোথায়? শোভনা দেবী ফোনটা ঠিক করে ধরার চেষ্টা করতে করতে বলেন, হ্যাঁ, 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 হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, এই তো পাচ্ছি। এই তো, এই তো তোর বাবা আমার পাশে বসে আছে। এ, এ, সুদীপ্ত, হ্যাঁ রে, হ্যাঁ রে, তোকে এই বড্ড শুকনো দেখাচ্ছে রে। হ্যাঁ বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো? মা, রোজ এক কথা। শোনো, কাজের চাপে মাথা ঠিক থাকে না। এই তো তোমাদের জন্য একটা খবর আছে। অনামিকার অফিস থেকে এবার একটা অফার এসেছে। আমরা আগামী মাসে সিঙ্গাপুর যাচ্ছি 2 বছরের জন্য। অবিনাশবাবু এতক্ষণ চুপ করেছিলেন, কিন্তু এবার গম্ভীর গলায় বললেন, সিঙ্গাপুর? তাহলে তোমাদের ওই ফ্ল্যাটটা আর আমাদের একবার দেখা করতেও আসবে না? বাবা, আসার সময় কোথায়? প্যাকিং, টিকিট সব নিয়ে খুব ব্যস্ত। ফ্ল্যাটটা রেন্টে দিয়ে দেবো। আর তোমাদের কথা ভাবছিলাম, এই বয়সে তোমাদের একা এই বড় বাড়িতে থাকাটা কি ঠিক হচ্ছে? অনামিকা ফোনের স্ক্রিনে মুখ বাড়িয়ে হাসি মুখে বলে, বাবা, মা, আমরা ভাবছিলাম আপনাদের কোনো ভালো গেটেড কমিউনিটিতে শিফট করিয়ে দিতে। সেখানে সারাক্ষণ ডাক্তার, নার্স আর সমবয়সী সব লোক পাবেন। আপনাদের একাকিত্বও কাটবে। গেটেড কমিউনিটি মানে সেই বৃদ্ধাশ্রমের কথা বলছো তো? সুদীপ্ত তাড়াতাড়ি বুঝিয়ে বলার ঢঙে বলে, ওভাবে নিও না বাবা, ওটা খুব লাক্সারি জায়গা, সব ব্যবস্থা আছে। আমাদের অবর্তমানে ওখানে তোমরা অনেক সেফ থাকবে। এখানে তো সিসিটিভিও নেই, কিছু হয়ে গেলে কে দেখবে? আমাদের সিসিটিভি লাগে না রে খোকন। আমরা একে অপরকে দেখেই কাটিয়ে দিলাম এতগুলো বছর। তোদের বাবার যখন হার্ট অ্যাটাক হলো, তখন তো এই পাড়ার লোকজনই ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল। তোরা তো তখন হাসতে পারিসনি রে বাবা। মা, অতীত টেনে এনে লাভ নেই, আমাদের ওখানে সেটেল হতে হবে। তোমরা ভেবে দেখো, কাল আবার কথা বলবো। এখন মিটিং আছে, রাখছি। স্ক্রিনটা কালো হয়ে গেল। ঘরের নিস্তব্ধতা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। অবিনাশবাবু স্থির হয়ে বসে আছেন, তার হাত দুটো হালকা কাঁপছে। শোভনা দেবী ফোনটা সরিয়ে রেখে স্বামীর পাশে এসে বসলেন। তুমি কিছু বললে না যে? অবিনাশ দীর্ঘশ্বাস ফেলে জানলার বাইরের দিকে তাকিয়ে বললেন, কি বলবো শোভনা, যারা আমাদের মনের খবর রাখার সময় পায় না, তারা আমাদের শরীরের নিরাপত্তার কথা ভাবছে। ওরা ভাবে টাকা দিলেই শান্তি কেনা যায়। শোভনা দেবী নিজের চোখের কোণটা মুছে নিয়ে বললেন, ওরা তো ওদের মতো করে ভালো চাইছে হয়তো, কিন্তু কিন্তু ওরা বুঝছে না, ওরা বুঝছে না আমাদের শান্তিটা এই ইট কাঠের দেওয়ালে নয়, আমাদের আমাদের নিজেদের মধ্যে। ওরা ওরা আমাদের বোঝা মনে করছে শোভনা, বোঝা। ভাবছে আমাদের একটা নিরাপদ বাক্সে বন্দি করে দিলেই ওদের দায়িত্ব শেষ। কিন্তু ওরা জানে না, এই এই বৃদ্ধ বয়সে মানুষ শুধু সেবা চায় না, একটু একটু মায়াও চায়। আমি কোথাও যাব না, কোথাও যাব না। আমি এই ভিটেতেই
আমার সিঁথিতে সিঁদুর বসেছে, আর আর এই বাড়িতেই আমার সন্তানেরা জন্মেছে। এই ভিটে ছেড়ে আমি কোনো কাচের প্রাসাদে গিয়ে থাকতে পারবো না গো, থাকতে পারবো না। অবিনাশ মৃদু হেসে শোভনের মাথাটা নিজের বুকে টেনে নিয়ে বললেন, ভয় পেও না, আমি আমি থাকতে কেউ তোমাকে কোথাও নিয়ে যেতে পারবে না। ওরা বড় হতে হতে আমাদের ভুলে গেছে ঠিকই, কিন্তু আমরা তো একে অপরকে ভুলে যাইনি। এই নিঃসঙ্গতা আমাদের নয়, ওদের। আমরা তো এখনো দুজনে দুজনার। শোভনা দেবী অবিনাশের বুকের মাঝে মুখ লুকিয়ে বললেন, আমার আমার বড্ড ভয় করে মাঝে মাঝে, যদি যদি জোর করে নিয়ে যায়। অবিনাশবাবু শোভনা দেবীর চুলে হাত বুলিয়ে বললেন, কেউ পারবে না, কেউ পারবে না। যতদিন এই বৃদ্ধের বুকে এক বিন্দু প্রাণ আছে, ততদিন তোমাকে কেউ একলা করতে পারবে না। হ্যাঁ, চলো চলো, রোদটা পড়ে এসেছে, ছাদে গিয়ে একটু বসি। আর ওই তুলসী তলায় প্রদীপটাও তো দিতে হবে। হ্যাঁ, অবিনাশবাবু উঠে দাঁড়ালেন, শোভনা দেবীর হাতটা ধরলেন পরম মমতায়। এই হাতের টানটা কোনো ফ্ল্যাট বা গেটেড কমিউনিটির বিলাসিতার চেয়ে অনেক বেশি দামি। সন্তানদের ভুলে যাওয়া আর অবহেলার মাঝেও এই দুই বৃদ্ধ মানুষ একে অপরের হৃদস্পন্দনে আজও সেই পুরনো প্রেমের সুর খুঁজে পান। গোধূলির আলোয় সিঁড়ির ধাপে ধাপে তাদের ছায়াগুলো এক হয়ে মিশে গেল। সেদিন বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। শ্রাবণের এই ধারাপাত যেন পুরনো বাড়ির শ্যাওলা ধরা দেওয়ালে এক অদ্ভুত বিষণ্ণতা মেখে দিয়েছে। আজ অবিনাশবাবুর ৬৭তম জন্মদিন। প্রতি বছর এই দিনটায় পায়েস রান্না করেন শোভনা দেবী। আগে যখন ছেলেমেয়েরা বাড়িতে ছিল, তখন ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁলেই ড্রয়িং রুমে হুল্লোড় পড়ে যেত। বেলুন ফাটানো, কেক কাটা আর অবিনাশবাবুর সেই চিরচেনা লাজুক হাসি। কিন্তু এখন সবই স্মৃতির অ্যালবামে বন্দী। শোভনা দেবী আজ ভোর থেকেই রান্নাঘরে ব্যস্ত। শরীরটা আজ সায় দিচ্ছে না, কোমরের ব্যথাটা বেশ চাগাড় দিয়ে উঠেছে। তবুও অবিনাশের প্রিয় গোবিন্দভোগ চালের পায়েসটা না করলে তার নিজেরই শান্তি নেই। অবিনাশবাবু অবশ্য সকাল থেকে একবারও নিজের জন্মদিনের কথা উল্লেখ করেননি। তিনি ড্রয়ার থেকে একটা পুরনো ডায়েরি বের করে কি যেন লিখছেন। শোভনা দেবী হাতা নাড়াতে নাড়াতে কপালের ঘাম মুছে ডাক দেন, ওগো, শুনছো? একবার এদিকে এসো তো। এই কাজুগুলো একটু ছাড়িয়ে দাও দেখি, নখ দিয়ে পারছি না করতে। অবিনাশবাবু চশমাটা নাকের উপর ঠিক করে ইজি চেয়ার থেকে উঠতে উঠতে বললেন, কি দরকার ছিল বলো তো? এই গরমে রান্নাঘরে নিজেকে সেদ্ধ করার। আজ নয় শুধু একটু ওই ডাল ভাত খেতাম। ডাল ভাত খাবে কেন? আজ তোমার বিশেষ দিন, মনে নেই বুঝি? নাকি ভুলে যাওয়ার ভান করছো যাতে আমাকেও ছুটি দিতে পারো? অবিনাশবাবু ম্লান হেসে পাশে এসে দাঁড়িয়ে কাজু ছাড়াতে ছাড়াতে বললেন, মনে নেই বললে ভুল হবে। তবে এই বয়সে আর বিশেষ দিন বলে কিছু অবশিষ্ট আছে কি? আয়নায় তাকালে শুধু হাড় জিরজিরে একটা লোক দেখি, যার সময় ফুরিয়ে আসছে। আবার ওই মরণের কথা? আজ আজ আনন্দের দিন, একটু একটু ভালো কথা বলো দেখি। দেখো তো, দেখো তো এই সুদীপ্তর ফোন এলো কিনা। ঘড়িতে তো 10টা বেজে গেল। অবিনাশবাবু ফোনের দিকে একবার আর চোখে তাকিয়ে বললেন, না, এখনো তো বাজেনি। হয়তো মিটিংয়ে আছে, কিংবা সিঙ্গাপুর যাওয়ার প্যাকিং নিয়ে ব্যস্ত। ওদের উপর অত আশা রাখা কি ঠিক, শোভনা? আসবে গো, আসবে। রাত 12টার আগে না হলেও দুপুর 12টার আগে ঠিক ফোন করবে ওরা।
বেলা গড়িয়ে দুপুর হলো, বৃষ্টির বেগও বেড়েছে। অবিনাশবাবু পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে বসে আছেন। তিনি বারবার ফোনের স্ক্রিনটা চেক করছেন, যদিও মুখে বলছেন তার কিছুই আসে যায় না। ডাইনিং টেবিলে শোভনা দেবী সাজিয়ে দিয়েছেন মাছের মাথা দিয়ে ডাল, মাংস আর সেই কাঙ্ক্ষিত পায়েস, কিন্তু ফোনটা নিথর হয়েই পড়ে আছে। অবিনাশবাবু টেবিলে বসে দীর্ঘশ্বাস ফেলে বললেন, শোভনা, খাবার বেড়ে দাও, খিদে পেয়েছে খুব। শোভনা দেবী একটু অস্থির হয়ে জানলার দিকে তাকিয়ে বললেন, আর আর 5টা মিনিট দাঁড়াও না গো, এ, হয়তো হয়তো এখনই রিং হবে। আর 5 মিনিট নয় শোভনা, 5 ঘন্টা পার হয়ে গেছে। এসো এসো, বসো বসো, আমরা দুজনে মিলেই আজ আজ উৎসব করি। কারোর জন্য অপেক্ষা করে লাভ নেই। শোভনা দেবী টেবিলে বসলেন, কিন্তু তার মুখটা থমথমে। ঠিক এই সময় অবিনাশবাবুর ফোনটা বেজে উঠল। শোভনা দেবীর চোখে এক মুহূর্তের জন্য ঝিলিক খেলে গেল। অবিনাশবাবু ফোনটা তুলে স্পিকারে দিলেন। হ্যালো বাবা, শুনছো? এই তো এয়ারপোর্টে আছি, ফ্লাইট 1 ঘন্টা বাদে। খুব হেক্টিক শিডিউল বাবা, বিশ্বাস করো নিঃশ্বাস ফেলার সময় নেই। মা পাশে আছে? হ্যাঁ হ্যাঁ, তোর মা পাশেই আছে। সিঙ্গাপুর যাচ্ছিস তাহলে সামনের সপ্তাহে? হ্যাঁ বাবা, অনামিকার বাচ্চাটা সিকিউরিটি চেক ইন করে নিয়েছে। শোনো, আজ তোমার জন্মদিন না? শুভ জন্মদিন বাবা, ভালো থেকো। আমি ওখানে পৌঁছে ফোন করব। এখন রাখছি, বোর্ডিং শুরু হয়ে গেছে। ফোনটা কেটে গেল। শুভ জন্মদিন শব্দ দুটো যেন ঝড়ের গতিতে এসে আবার মিলিয়ে গেল। কোনো আবেগ নেই, কোনো মায়া নেই, শুধু একটা সামাজিক দায়বদ্ধতা পালন। শোভনা দেবী ফোনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে অশ্রুসজল কণ্ঠে বললেন, মাত্র 1 মিনিট, 1 মিনিটও কথা বললো না ছেলেটা। আজ তোর বাবার জন্মদিন সুদীপ্ত, অন্তত একটু মন দিয়ে প্রণামও তো করলি না রে। অবিনাশবাবু খুব ধীর স্থিরভাবে পায়েসের বাটিটা শোভনা দেবীর দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখছো তো, ওদের কাছে সময়টা টাকার মতো, হিসেব করে খরচ করে। আমাদের জন্য বরাদ্দ সময়টুকু ফুরিয়ে গেছে। কান্না কান্না থামাও শোভনা। এই 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 পায়েসটা কিন্তু খুব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। শোভনা দেবী চোখের জল আড়াল করার চেষ্টা করে বললেন, আমি আমি আসলে ভাবিনি ওরা এতটা বদলে যাবে। আমরা কি ওদের এভাবে বড় করেছিলাম? অবিনাশবাবু শোভনা দেবীর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আমরা ওদের ডানা দিয়েছিলাম ওরার জন্য, ওরা ওরা উড়ে গেছে গো, সেটাই তো স্বাভাবিক। কিন্তু কিন্তু আমরা যে ডানা হারিয়ে এখানে পড়ে আছি সেটা বুঝতে গেলে ওদেরও একদিন আমাদের বয়সে পৌঁছতে হবে গো। হ্যাঁ হ্যাঁ, বাদ দাও সব। আজ আজ আমি তোমাকে তোমাকে একটা গান শোনাবো। হ্যাঁ, আমি তোমাকে একটা গান শোনাবো। গান? তুমি এই বয়সে গান গাইবে? হ্যাঁ, লোকে শুনলে কি বলবে গো? লোকে মানে কি? হ্যাঁ, লোকে মানে কি? ওই ওই দেওয়ালের টিকটিকিটা, নাকি বারান্দায় চড়াই পাখিগুলো? শোনো তাহলে, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। অবিনাশবাবুর গলায় বয়সের খসখসে ভাব থাকলেও সুরটা ছিল নিখুঁত। তিনি গেয়ে উঠলেন সেই পুরনো দিনের গান। শোভনা দেবী মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলেন তাঁর স্বামীর দিকে। যে মানুষটা সারাদিন গম্ভীর হয়ে থাকেন, তিনি আজ সব দুঃখ ভুলে স্ত্রীকে খুশি করার চেষ্টা করছেন। গানের শেষে অবিনাশবাবু পকেট থেকে একটা ছোট্ট মোড়ক বের করলেন। এটা কি? গত মাসে যখন ওই চেকটা তুলতে ব্যাংকে গিয়েছিলাম,
তখন রাস্তার ধারের ওই পুরনো দোকানটা থেকে হ্যাঁ তোমার জন্য কিনেছিলাম। তুমি তুমি সেই কবে বলেছিলে না তোমার ওর উপর হাতটা ছিঁড়ে গেছে? শোভনা দেবী মোড়কটা খুললেন। ভেতরে একটা সুন্দর রূপোর চেইন, যাতে একটা ছোট্ট কৃষ্ণ মূর্তির লকেট ঝুলছে। শোভনা দেবীর চোখ ভিজে এলো। সন্তানদের অবহেলা যেখানে পাহাড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছিল, সেখানে স্বামীর এই সামান্য উপহারটুকু যেন এক সমুদ্র মায়া নিয়ে এলো। শোভনা দেবী বললেন, তুমি তুমি এখনো এই বয়সে এত পাগলামি করো কেন গো? শরীর ভালো নয়, তার ওপর এই রোদে রোদে ঘুরে এসব এসব কেনার কি দরকার ছিল বলো তো? পাগলামি না করলে কি আর এই তেতো জীবনটা মিষ্টি হতো? হ্যাঁ বলো বলো, মিষ্টি হতো? হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া, আমি পড়িয়ে দিচ্ছি। অবিনাশবাবু কাঁপা কাঁপা হাতে শোভনা দেবীর গলায় হাতটা পরিয়ে দিলেন। সেই মুহূর্তে তাদের দুজনের মাঝখানে আর কোনো নিঃসঙ্গতা ছিল না, কোনো সন্তানদের অভাবও ছিল না। ছিল শুধু দুটি মানুষের কয়েক দশকের একনিষ্ঠ ভালোবাসা। বিকেলের দিকে বৃষ্টি থেমে আকাশটা পরিষ্কার হয়ে গেল। বারান্দায় দুজনে বসে আছেন। আকাশটা আবিরের মতো লাল হয়ে আছে। শোভনা দেবী অবিনাশবাবুর কাঁধে মাথা রেখে বললেন, নো, আজ দুপুরে যখন সুদীপ্ত ফোনটা কাটলো, মনে হচ্ছিল বুকটা ফেটে যাবে, কিন্তু কিন্তু এখন তোমার পাশে বসে মনে হচ্ছে আসলে আসলে আমাদের পূর্ণতা তো এখানে। ওরা ওরা আমাদের পাশে নেই বলে আমাদের ভালোবাসা তো কমে যায়নি বলো? অবিনাশবাবু আকাশের দিকে তাকিয়ে বললেন, ঠিক বলেছ, একদম ঠিক বলেছ তুমি। ভালোবাসা আসলে একটা অভ্যেস, শোভনা। কয়েক বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা একটা বিশ্বাস। ছেলেরা বড় হয়ে আমাদের ভুলে নিজেদের সংসার গুছিয়ে নিয়েছে, সেটা সেটা ওদের জীবনের ধর্ম। কিন্তু আমাদের ধর্ম হলো একে অপরের ছায়া হয়ে থাকা। তবুও তো একা লাগে। রাতে যখন ঘরগুলো সব অন্ধকার থাকে, তখন ভাবি ওই ঘরগুলোতে একসময় কত শব্দ হতো। অন্ধকার থাকলেই তো তারার আলো বোঝা যায়, শোভনা। আমরা এখন সেই তারার আলো, যারা দূর থেকে নিজেদের মতো করে জ্বলছে। কিন্তু আমরা তো একে অপরের আকাশ। আকাশ কি কখনো নিজেকে একা ভাবে? তুমি তুমি এখনো সেই কলেজের থিয়েটারের মতো কথা বলো, একদম পাল্টাওনি। অবিনাশবাবু শোভনা দেবীর হাতটা আলতো করে চেপে বললেন, পাল্টাবো কেন? তুমিও তো সেই অভিমানী শোভনা আছো। এই যে একটু আগে কাঁদলে, আবার আবার এখন হাসছো। এই তো জীবন। মান অভিমান, একটু যত্ন, আর অনেকটা পাশে থাকা। আর আর তুমি তো এখনো সেই প্রথম দিনের মতো চওড়া করে সিঁদুর পরো, সেটা পর্যন্ত বদলায়নি। এখনকার দিনের মেয়ে বউদের দেখো তো, হ্যাঁ? আর সেই জায়গায় তুমি সেই প্রথম থেকে আজ এখনো অবধি একরকম চওড়া করে সিঁদুর পরছো। শোভনা দেবী নিজের সিঁথির সিঁদুর আর হাতে শাঁখা পলা ছুঁয়ে বললেন, ভালাই ষাট বদলাতে যাবে কেন শুনি? আমি তো শেষ অবধি এইভাবেই চওড়া করে সিঁদুর পরব। আমার অর্ধাঙ্গ আরাধ্য সিঁদুর আর সৌভাগ্য সবটাই তো তুমি। আমার আমার স্বামীর ভালোবাসা সব সময় আমার সাথে আছে। এখনকার দিনের মেয়ে বউদের কথা আমার জানা নেই। আমি আমার কথাটাই বলতে পারি। আমার সিঁথির সিঁদুর
কখনোই শুরু হবে না, বা এই শাঁখা পলাও শুরু হবে না। বেশ বেশ, আমি চলে গেলে তখন তো এমনিতেও এগুলো খুলে ফেলো। শোভনা দেবী অবিনাশবাবুর মুখ চেপে ধরে ছলছল চোখে বললেন, সব সময় কেন এসব অলক্ষণে কথা বলো বলো তো? তুমি তুমি কি তুমি কি বোঝো না এতে এতে আমার কতটা কষ্ট হয়? এসব কথা বলে আমায় কাঁদতে দেখে খুব মজা পাও তুমি, তাই না? অবিনাশবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে শোভনা দেবীকে বুকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে বললেন, একদিন তো ওপারের ডাক আসবেই গো। তবে বড় ভয় হয় সে কথা ভাবলে। এ এক অদ্ভুত জীবন। আমি চাই আমি তোমার আগে যেন যেতে পারি, কিন্তু পরক্ষণেই মনে হয় আমি চলে গেলে তোমার কি হবে? তোমাকে ছেড়ে একলা যেতেও আমার মন চায় না গো গিন্নি। হ্যাঁ হ্যাঁ, শোনো না, কষ্ট পেও না। আমি আমি যদি আগে চলে যাই তাহলে তুমিও বেশি দিন থেকো না এখানে। আমি 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 ডাকবো তোমাকে। হ্যাঁ, তুমি তুমি টুক করে চলে আসবে আমার কাছে, কেমন? শোভনা দেবী অবিনাশবাবুর বুকে কাঁদতে কাঁদতে বললেন, জন্মদিনের দিন এসব কথা বলছো? বলো বলো, বলে যাও, চিন্তা নেই। ওপারে তোমাকে আমি একা বেশি দিন মোটেও থাকতে দেব না। আমি তোমার ডাকের অপেক্ষাও করব না, নিজেই চলে যাব তোমার কাছে। যেখানে তুমি, সেখানেই আমিও দেখতে চাই কেমন তুমি আমাকে ছাড়া একা থাকতে পারো। সন্ধ্যা নেমে এলো। বিকাশ এসে ড্রয়িং রুমের আলোটা জ্বেলে দিয়ে গেল। সে এক বাটি মুড়ি মেখে নিয়ে এলো দুজনের জন্য। দাদাবাবু, আজ আপনার জন্মদিন শুনলাম, বৌদিদিমণি বলছিলেন। আমার তো বড় কিছু দেওয়ার ক্ষমতা নেই, এই ল্যাংচা দুটো এনেছি আপনাদের জন্য, খাবেন তো? আরে আরে, এসো এসো বিকাশ। সন্তানদের ফোন পাওয়ার চেয়ে তোমার এই ল্যাংচা খাওয়া অনেক বেশি ভাগ্যের। হ্যাঁ, বসো 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 এখানে। শোভনা দেবী বিকাশের দিকে তাকিয়ে হাসলেন। রক্ত সম্পর্কের বাঁধন যেখানে আলগা হয়ে আসছে, সেখানে এই মায়ার বাঁধনগুলোই যেন জীবনকে টিকিয়ে রেখেছে। খাওয়া শেষ করে অবিনাশবাবু আবার তার ইজি চেয়ারে হেলান দিলেন। তারপর শোভনা দেবীর দিকে তাকিয়ে বললেন, আজ একটা দারুণ দিন কাটলো শোভনা। আমাদের আমাদের জীবনের অন্যতম সেরা জন্মদিন। তাই? কোনো উৎসব হলো না, কেউ এলো না, তবুও সেরা? হ্যাঁ, কারণ কারণ আমি নতুন করে বুঝতে পারলাম, পৃথিবীর সব কোলাহল থেমে গেলেও তোমার এই হাতটা আমার সাথেই থাকবে। হ্যাঁ, আমার হাতের সাথেই থাকবে। জীবনের জীবনের এই সায়ান্নে এসে এটাই এটাই সবচেয়ে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। বাইরে রাত বাড়ছে। পুরনো বাড়িটার জানলা দিয়ে দেখা যাচ্ছে দুই বৃদ্ধ মানুষের স্থির ছায়া। বাইরে পৃথিবী হয়তো খুব দ্রুত দৌড়চ্ছে, কিন্তু এই ঘরের ভেতরে সময় যেন থমকে দাঁড়িয়ে মায়ায় মুড়ে রেখেছে দুটি প্রাণকে। ভালোবাসা এখানে বার্ধক্যের কাছে হার মানেনি, বরং বার্ধক্যই ভালোবাসার চাদরে মুড়ি দিয়ে শান্তির ঘুমে আচ্ছন্ন হয়েছে। যেখানে কোনো বাহ্যিক চাকচিক্য বা অতিরিক্ত নাটকীয়তা নেই, শুধু নীরবে পাশে থাকা, একে অপরের আশ্রয় হয়ে। আরেক দিনের ঘটনা। বাইরে আজও মেঘলা আকাশ, তবে বৃষ্টির তোড় নেই। কেবল একটা ভ্যাপসা গরম আর গুমোট ভাব চারিদিকে। অবিনাশবাবু সকাল থেকেই একটু অন্যমনস্ক। দোতলার কোণের ঘর, যেটা একসময় বড় ছেলে সুদীপ্তর ছিল, সেই ঘরটা এখন স্টোর রুমের মতো ব্যবহার করা হয়। সেখানে একটা পুরনো মেহগনি কাঠের ট্রাঙ্ক রাখা আছে। অনেক বছর ওটার ঢাকনা খোলা হয়নি। শোভনা দেবী রান্নাঘর থেকে এসে দেখলেন অবিনাশবাবু ধুলো বালি মেখে সেই ট্রাঙ্কটা টেনে ঘরের মাঝখানে নিয়ে এসেছেন। তার সাদা পাঞ্জাবিতে কালচে ছোপ লেগেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম।
শোভনা দেবী অবাক হয়ে ভ্রু কুঁচকে বললেন, ও ও- ও মা, এ কি কাণ্ড! হ্যাঁ গো, এই এই ধুলোর মধ্যে কি করছোটা কি তুমি? তোমার না এই ধুলো বালিতে অ্যালার্জি আছে? হাঁচি শুরু হলে তো আর থামবে না। অবিনাশবাবু হাঁপাতে হাঁপাতে হাসি মুখে বললেন, থামবে না, থামবে না জানি, কিন্তু আজ আজ হঠাৎ মনে হলো জানো, হ্যাঁ, ভেতরে কি আছে একবার দেখি। চাবিটা তো সেই তোমার আলমারির ওপরের তাকে রাখা ছিল। এই নিয়ে এসো তো, হ্যাঁ নিয়ে এসো না। শোভনা দেবী বিরক্তি মেশানো আদুরে গলায় বললেন, তোমার মাথায় যে এই কবে কি চাপে বোঝা মুশকিল। কোথায় একটু শান্তিতে বসবে তা নয়। দাঁড়াও, দাঁড়াও বাপু, নিয়ে আসছি। চাবিটা নিয়ে এসে শোভনা দেবী ট্রাঙ্কটার সামনে বসলেন। তালাটা মরচে ধরা, অনেক কসরত করে সেটা খুলল। ডালাটা খুলতেই একটা পুরনো কাগজের আর ন্যাপথেলিনের মিশ্র গন্ধ নাকে এলো। ভেতরে সাজানো আছে সুদীপ্ত ছোটবেলার শার্ট, হাফ প্যান্ট, কয়েকটা ভাঙা খেলনা আর স্তূপাকার কিছু চিঠি। অবিনাশবাবু একগুচ্ছ চিঠি হাতে তুলে নিয়ে গদগদ স্বরে বললেন, দেখো, দেখো শোভনা, এগুলো এগুলো মনে আছে তোমার? মনে আছে আমাদের আমাদের সেই সময়কার চিঠি? তখন আমি চাকরিতে নতুন ঢুকেছি, আর তুমি তুমি তখন তোমার বাবার ওই টুকটুকে একটা মেয়ে, টুকটুকে। শোভনা দেবী চিঠিগুলো ছুঁয়ে দেখে স্মিত হাসিতে বললেন, মনে থাকবে না আবার? কত রাত জেগে আমি ওগুলো লিখেছিলাম। তখন তো আর এই মোবাইল ছিল না যে চাইলেই টুং করে মেসেজ পাঠিয়ে দেওয়া যাবে। ডাক পেয়নের সাইকেলের ঘন্টার আওয়াজ শুনলেই বুকটা কেমন ধড়াস করে উঠতো। অবিনাশবাবু একটা হলুদ হয়ে যাওয়া খাম খুলে পড়তে শুরু করেন। হ্যাঁ, এই শোনো শোনো তাহলে, তুমি তুমি কি লিখেছিলে তখন? হ্যাঁ হ্যাঁ। প্রিয়তম, আজ নীল আকাশ দেখে তোমার কথা বড্ড মনে পড়ছে। তুমি কি ওদিকের বাজারে গিয়ে আমার জন্য সেই রেশমি চুড়িগুলো কিনেছো? শোভনা দেবী লজ্জায় মুখ ঢাকলেন, তারপর বললেন, উফ, রাখো তো ওসব। এখন এই বয়সে ওগুলো কেউ পড়ে নাকি? হুম, ছি, এ বিকাশ শুনলে কি ভাববে বলো তো? বিকাশ নিজের কাজে ব্যস্ত, আর আর এই বয়সটাই তো পড়ার আসল সময়, শোভনা। তখন তো আবেগে লিখেছিলে, এখন পড়লে সেই আবেগটা আবার ফিরে আসে। হ্যাঁ, এই দেখো দেখো, এই এই চিঠিগুলোই আমাদের আসল সম্পত্তি। সুদীপ্তর পাঠানো ওই জিপের টাকা নয়। শোভনা দেবী দীর্ঘশ্বাস ফেলে একটা ছোট জুতো হাতে তুলে বললেন, আর এই দেখো, এটা সুদীপ্তর প্রথম জুতো। এই তো সেদিনেও এত ছোট্ট ছিল, কবে যে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। ও যখন প্রথম হাঁটতে শিখলো, এই জুতোটা পরেই তো আঙুল ধরে তোমার দিকে এগিয়ে গিয়েছিল। আজ আজ সেই ছেলেই 9 মাসে 6 মাসে মনে পড়লে তবে একবার খবর নেয়। স্মৃতি, স্মৃতি বড্ড নিষ্ঠুর, শোভনা। ওগুলো আমাদের আনন্দ দেয় ঠিকই, কিন্তু বর্তমানে শূন্যতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তবে তবে জানো তো, এই এই ট্রাঙ্কটা না খুললে আমি আমি তো আজ ভুলেই যেতাম যে আমি এক সময় তোমার জন্য কবিতা লিখেছিলাম। শোভনা দেবী চোখ বড় বড় করে বললেন, তুমি তুমি কবিতা লিখতে? কই, আমি তো কোনোদিন দেখিনি। অবিনাশবাবু লাজুক হেসে ট্রাঙ্কের একদম তলা থেকে একটা ডায়েরি বের করে বললেন, এই যে এই যে লুকিয়ে রাখতাম,
তখন ভয় দিতাম না, পাছে পাছে তুমি হেসে ওড়াও। এই এই শোনো 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 একটা লাইন। বার্ধক্যের এই ধূসর দিনেও তুমি আমার ধ্রুব তারা, তোমার চোখের মায়ায় আজও আমি দিশেহারা। শোভনা দেবী মৃদু স্বরে আবেগপ্রবণ হয়ে বললেন, তুমি তুমি সত্যি আমাকে নিয়ে এমন ভাবতে? আমি তো ভাবতাম তুমি কেবল অফিস আর বাজার নিয়েই ব্যস্ত থাকো। অবিনাশবাবু শোভনা দেবীর হাতটা নিজের হাতে টেনে নিয়ে বললেন, ব্যস্ততা তো বাইরের খোলস, শোভনা। তুমি, এই তুমি নামক আসল মানুষটা তো আমার ভেতরেই বাস করে। এই যে আজ তোমার হাঁটুতে ব্যথা, আমি রাতে যখন তেল মালিশ করি তখন কি কেবল কর্তব্য করি? না না না, ওই ছোঁয়াটুকুর মধ্যেই আমার সবটুকু ভালোবাসা মিশে থাকে। ঠিক এই সময় কলিং বেলটা বেজে উঠল। দুজনেই একটু চমকে গেলেন। এই অসময় কে আসতে পারে? বিকাশ গিয়ে দরজা খুলল। দেখা গেল পাড়ার মোড়ের হাড়ু মিষ্টিওয়ালার ছেলে গোপাল এসেছে, হাতে একটা বড় থালা। মেজমশাই, মাসিমা, বাবা পাঠালো। আজ তো আপনাদের বিয়ের 45 বছর পূর্ণ হলো না? দেখুন, বাবা কিন্তু ঠিক মনে রেখেছে। এই যে গরম সিঙ্গারা আর রসগোল্লা, ধরুন ধরুন। সে কি রে, আজ আমাদের বিয়ের দিন? ওমা, আমি তো ভুলেই গিয়েছিলাম রে বাবা। অবিনাশবাবু মাথায় হাত দিয়ে বলেন, সত্যিই তো, আজ তো 10ই শ্রাবণ। আমার তো মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। হারু এখনো মনে রেখেছে? ইয়ে মানে মানে ওই আর কি, বাবা বলে এই পাড়ায় আপনাদের মতো জুটি আর নেই। আপনাদের দেখলেই নাকি বাবার খুব ভক্তি হয়। আচ্ছা, তাহলে আমি এখন আসি। আপনারা ভালো থাকবেন, হ্যাঁ? গোপাল চলে যাবার পরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। নিজেদের সন্তানরা যেখানে বাবার জন্মদিন বা বিয়ের তারিখ মনে রাখার প্রয়োজন বোধ করে না, সেখানে রক্তের সম্পর্কের বাইরের একজন মানুষ সেটা মনে রেখেছে। শোভনা দেবী রসগোল্লার বাটিটা টেবিলের উপর রাখতে রাখতে বললেন, দেখলে তো, বাইরের মানুষ আমাদের কত মর্যাদা দেয়, আর আমাদের নিজের রক্ত। অবিনাশবাবু বাধা দিয়ে শান্ত গলায় বললেন, থাক 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 ওসব কথা, অভিমান করে কি হবে? চলো চলো, আমরা দুজনেই আজ নিজেদের বিয়ের দিনটা উদযাপন করি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এই দেখো, ট্রাঙ্ক থেকে তোমার সেই বিয়ের বেনারসিটা বের করছি। আজ এটা আবার একবার গায়ে জড়িয়ে বসবে তো। পাগল হয়েছ নাকি? এই বয়সে বেনারসি? আমি তো এখন এটা পড়লে নড়তেই পারবো না গো। তার চেয়ে বরং এসো, এই চিঠিগুলোই বসে বসে পড়ি আমরা। আরে সে 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 না হবে, তবে তার আগে দাও একটা রসগোল্লা মুখে পড়ি। লোভ সামলাতে পারছি না আর। না, তুমি কিন্তু একদম মিষ্টি খাবে না। তারপর তোমার সুগারটা বাড়ুক আর কি। আমি আমি ওখান থেকে একটুখানি দিচ্ছি, ব্যাস ওইটুকুই খাবে। ওই দেখো ওই দেখো, আরে একটা দিন খেলে কিছু হবে না গো। না 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 না, তুমি খাবে না একদম। তারপর তোমার শরীর খারাপ হলে আমার কি হবে শুনি? একদম অবাধ্যপনা করবে না কিন্তু। যা বলছি তাই শোনো। দুজনে মিলে মেঝেতে বসলেন, আর শোভনা দেবী রসগোল্লা থেকে খুব ছোট্ট একটা টুকরো বের করে খাইয়ে দিলেন অবিনাশবাবুকে। অবিনাশবাবু পরম মমতায় নিজের স্ত্রীকে মিষ্টি খাইয়ে দিলেন। তারপর ধুলোবালির ভয় ভুলে তারা আবার তাদের সেই যৌবন বয়সের দিনগুলোতে ফিরে গেলেন। প্রতিটি চিঠির ভাঁজে ভাঁজে ছিল মান, অভিমান, খুনসুটি আর এক রাস অঙ্গীকার। কোনো চিঠিতে লেখা আছে মাসের শেষে টাকা ফুরিয়ে যাওয়ার চিন্তার কথা, কোনোটিতে আবার সন্তানদের স্কুলে ভর্তির আনন্দ। অবিনাশবাবু একটা চিঠির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বললেন, মনে আছে শোভনা, যখন সুদীপ্তর খুব জ্বর হলো আর আমার হাতে একদম টাকা ছিল না, তুমি
তুমি নিজের হাতের একটা বালা বিক্রি করে দিলে চুপি চুপি, আমাকে আমাকে জানতেও দাওনি। সে তো মা হিসেবে আমার ধর্ম ছিল। আজ আজ সুদীপ্ত হয়তো সেটা জানেও না। জানলে কি ও আজ আমাকে ফোন করে বলতে পারতো, মা আমার ফ্ল্যাটে এসো না, ওখানে জায়গা কম। অবিনাশবাবু শোভনা দেবীর পিঠে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, ওটা ওটা ওর ভবিতব্য শোভনা। ও ভাবে ও স্বাধীন হয়েছে, কিন্তু ও জানে না শেকড় ছাড়া গাছ বেশি দিন টেকে না। আমরা তো শেকড় আঁকড়ে ধরে আছি, তাই তো আজও এই বয়সেও আমরা ভেঙে পড়িনি। এই দেখো দেখো, এটা এটা অনামিকার চিঠি। যখন যখন ওর বিয়ে ঠিক হলো, ও ও শখ করে একবার একবার আমায় চিঠি লিখেছিল, জানো, লিখেছিল। মা, আপনার মতো শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি সারা জীবন আপনার সেবা করব। আর আর আজ সেই অনামিকাই আমাদের ওল্ড এজ হোমে পাঠানোর কথা বলে। অবিনাশবাবু চিঠিটা সরিয়ে দিয়ে বললেন, কাগজ কখনো মিথ্যে বলে না শোভনা। মানুষ বদলে যায়, পরিস্থিতির চাপে বা লোভে পড়ে মানুষ নিজের মুখোশ পাল্টে ফেলে। কিন্তু কিন্তু দেখো, আমাদের আমাদের এই চিঠিগুলো আজও একই কথা বলছে, কারণ কারণ আমরা আমরা বদলাইনি। তুমি তুমি বদলেছো। তোমার চুল পেকেছে, দাঁত পড়েছে, আর মেজাজটা খিটখিটে হয়েছে। আর তুমি, তোমার এই হাসিটুকুর কাছে আমার খিটখিটে মেজাজ তো নস্যি। শোনো, আজ বিকেলে আমরা বাইরে কোথাও যাব না। এই বাড়িতেই প্রদীপ জ্বালবো, ধূপ দেব। আর আর ওই গ্রামাফোনটা যদি চালানো যায়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি বিকাশকে বলি একটু লুচি আর আলুর দম করতে। আজ আজ কোনো ডায়েট নয়, কোনো কোনো বারণ নেই। আজ শুধু আমরা আর আমাদের এই পুরনো বাড়ি। আবার আবার খাই খাই করছো তুমি। সুন্দরী গো, দোহাই দোহাই, মান করো না। এই এই একটা দিন একটু লুচি খেতে দাও গো। হ্যাঁ লক্ষ্মীটি আমার, খেয়ে খেয়ে যতটা শরীর খারাপ হবে, না খেয়ে শরীর আর মন দুটোই খারাপ হবে। তুমি 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 কি চাও সেটা বলো। হ্যাঁ, উফ, তোমাকে নিয়ে আর পারি না, বুঝলে। ঠিক আছে, খাও, তবে অল্প, একদম অল্প খাবে কিন্তু। তাই 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 হবে গিন্নি আমার, তাই হবে। সন্ধ্যা নামল। ঘরটা আজ চেনা আলোর চেয়েও অনেক বেশি উজ্জ্বল লাগছে। শোভনা দেবী একটা হালকা সাদার উপর লাল পাড় শাড়ি পরেছেন, কপালে ছোট একটা সিঁদুরের টিপ। অবিনাশবাবু বসেছেন সেই পুরনো ডায়েরিটা নিয়ে। গ্রামোফোনে বাজছে, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। বিকাশ লুচির থালা হাতে ঘরে ঢুকে হাসি মুখে বলে, আজ আপনাদের দেখে মনে হচ্ছে যেন নতুন বর বউ। কি সুন্দর লাগছে দেখতে। অবিনাশবাবু বিকাশের দিকে তাকিয়ে হেসে বলেন, আরে বিকাশ, মানুষ তো বুড়ো হয় শরীরে, মনে হয় নাকি? হ্যাঁ, আজ আজ আমরা আমাদের যৌবনটাকে আবার ধার করে এনেছি। নাও নাও নাও, এবার এবার আমাদের সাথে তুমিও বসে একটু লুচি আলুর দম খাও দেখি। হ্যাঁ, বিকাশ জড়তা রাখলেও শোভনা দেবী তাকে নিজের ছেলের মতো করে খাওয়ালেন। খাওয়া শেষ করে দুজনে বারান্দায় এসে বসলেন। নিচে রাস্তা দিয়ে দু একটা গাড়ি যাচ্ছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলোয় তাদের ছায়াগুলো দেওয়ালে প্রকট হয়ে উঠেছে। শোভনা দেবী অবিনাশবাবুর দিকে তাকিয়ে মৃদু স্বরে বললেন, একটা দিন মনে হয় জীবনটা খুব ছোট, কিন্তু যখন তোমাকে দেখি, তোমার পাশে বসে,
তোমার হাতে হাত রাখি, তখন মনে হয় আমরা তো অনেকটা পথ একসাথে হেঁটে এসেছি। পথটা কিন্তু শেষ হয়নি শোভনা, পথটা এখন এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে আমরা একা কিন্তু নিঃসঙ্গ নই, কারণ আমাদের কাছে আমাদের স্মৃতি আছে, আর একে অপরের প্রতি ওই অটুট বিশ্বাসটা আছে। বাচ্চারা যদি একবার আসতো আজ, শুধু একটা বার যদি জিজ্ঞেস করতো আমরা কেমন আছি। ওরা ওরা আসবে না শোভনা, ওরা আসবে না। ওদের জন্য অপেক্ষা করা মানে নিজেদের কষ্ট দেওয়া। তার চেয়ে বরং ভাবো, ওরা ওরা ভালো আছে, আর আমরা আমরা তো এই যে পাশে বসে আছি। এটাই কি পৃথিবীর সবচেয়ে বড় পাওনা নয়? হ্যাঁ, কত মানুষ আছে যারা আজ একা বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে। আমাদের তো অন্তত কথা বলার একজন মানুষ আছে। শোভনা দেবী অবিনাশবাবুর হাতটা শক্ত করে ধরে বললেন, ঠিক বলেছ, আমার আর কিচ্ছু চাই না। শুধু শুধু ভগবান যেন যত দিন বাঁচিয়ে রাখেন আমাদের আমাদের এইভাবেই একসাথে রাখেন। তোমার আগে যেন আমার যাওয়ার সৌভাগ্য হয় গো। এসব এসব আবার কি কথা? হ্যাঁ, তুমি তুমি গেলে আমি কার সাথে ঝগড়া করব? কে 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 আমাকে সময় মতো ওষুধ দেবে? এত যত্ন কে করবে আমার? না না শোভনা, আমরা আমরা দুজনেই একসাথেই বাড়ি আগলে থাকবো। রাত গভীর হয়। বাড়ির প্রতিটি কোণ থেকে যেন পুরনো দিনগুলোর ফিসফাস শোনা যায়। সেই চিঠির পাহাড়, সেই ধুলো জমা ট্রাঙ্ক, সবই যেন আজ সজীব হয়ে উঠেছে। দুই বৃদ্ধ দম্পতি একে অপরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন বারান্দার সেই পুরনো চেয়ারে। তাদের চারপাশে বয়ে গেল এক মায়াবী বাতাস, যা বলে দিয়ে গেল ভালোবাসা কোনো বয়সের সীমানায় আটকে থাকে না, তা বয়ে চলে স্মৃতির ফল্গু ধারার মতো। বিকেলটা আজ কেমন যেন ছাই রঙের। আকাশের এক কোণে কালো মেঘ জমেছে, কিন্তু বৃষ্টি নামছে না। একটা গুমোট গরম ভ্যাপসা হয়ে চেপে বসেছে পুরনো বাড়িটার ওপর। অবিনাশবাবু আজ দুপুরে এক ফোঁটা ঘুমননি। তিনি জানলার গ্রিল ধরে বাইরের রাস্তার দিকে তাকিয়েছিলেন। হঠাৎ একটা ট্যাক্সি এসে দাঁড়ালো গেটের সামনে। ট্যাক্সি থেকে নামলো সুদীপ্ত, তবে সেই ঝকঝকে কর্পোরেট পোশাক নেই। কাঁধে একটা সাধারণ ব্যাগ, চুলগুলো অবিন্যস্ত, আর মুখটা ফ্যাকাশে। শোভনা দেবী বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। কলিং বেলের আওয়াজে তিনি ধরফর করে উঠে বসলেন। বিকাশ দরজা খুলতেই সুদীপ্ত ঝড়ের বেগে ভেতরে ঢুকল। সোফায় ধপ করে বসে পড়ল সে। অবিনাশবাবু ধীর পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন। সুদীপ্ত, তুমি? সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল না আজ রাতে? এখানে এই এই অবস্থায় কেন? সুদীপ্ত দুই হাতে মুখ ঢেকে ভেঙে পড়া গলায় বলল, সব শেষ হয়ে গেল বাবা, সব শেষ। অফিসের ইন্টারনাল অডিটে একটা বিশাল গোলমাল ধরা পড়েছে। আমার টিমের একজন জালিয়াতি করেছে, আর দোষটা এসে পড়েছে আমার উপর। কোম্পানি আমাকে সাসপেন্ড করেছে, সিঙ্গাপুরের টিকিট ক্যান্সেল। অনামিকা বাচ্চাতে নিয়ে ওর বাপের বাড়ি চলে গেছে। ও বলছে এই কলঙ্ক নিয়ে ও আমার সাথে থাকবে না। শোভনা দেবী আতঙ্কে বুক চেপে ধরে আর্তস্বরে বললেন, এ এ তুই কি বলছিস খোকা? হ্যাঁ, ও অনামিকা চলে গেছে? হ্যাঁ রে, আমার নাতি কোথায়? ও কাউকে আসতে দেবে না মা, ও কাউকে আসতে দেবে না। ডিভোর্স পেপার রেডি করছে, বলছে আমি নাকি ওর স্ট্যাটাস নষ্ট করেছি। এখন আমার হাতে কোনো চাকরি নেই, মাথার ওপর আইনি ঝামেলা, ফ্ল্যাটটা ব্যাংকের লোনে ছিল, কিস্তি দিতে না পারলে ওটাও চলে যাবে। আমার যাওয়ার কোনো জায়গা নেই বাবা। অবিনাশবাবু পাথরের মতো শান্ত হয়ে বললেন, তাই বুঝি? যখন তোমার কাছে সব ছিল তখন এই পুরনো বাড়িটা তোমার কাছে বোঝা মনে হয়েছিল। আর যখন ঝড় উঠল তখন এই জরাজীর্ণ ছাদটাই তোমার আশ্রয় হলো।
সুদীপ্ত বাবার পায়ের কাছে মেঝেতে বসে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বলল, আমাকে আমাকে তুমি ক্ষমা করো বাবা। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি ভেবেছিলাম টাকাই সব, ভেবেছিলাম নতুন জীবন মানেই পুরনোকে মুছে ফেলা। আজ বুঝছি শিকড় ছাড়া, ভিত ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব নেই। আর সব থেকে বড় কথা, আমি আজ বুঝতে পারছি বিপদের দিনে কেউ পাশে থাকে না, এমনকি নিজের স্ত্রী অনামিকাও না। শোভনা দেবী এগিয়ে এসে ছেলের মাথায় হাত রাখতে যাচ্ছিলেন, কিন্তু অবিনাশবাবু ইশারায় তাকে থামিয়ে দিলেন। অবিনাশবাবুর চোখে আজ এক অদ্ভুত তেজ। তিনি সোফার উল্টো দিকে চেয়ারে বসলেন। অবিনাশবাবু কঠোর ও গম্ভীর স্বরে বললেন, ওঠো সুদীপ্ত, মেঝেতে বসে নাটক করো না। তুমি তো বড় বড় কথা বলতে, গেটেড কমিউনিটি, সিকিউরিটি, সিসিটিভি। আজ তোমার সেই সিকিউরিটি কোথায় গেল? তোমার স্ত্রী, যাকে তুমি রানীর মতো রাখতে চেয়েছিলে, সে আজ তোমার দুর্দিনে তোমাকে একা ফেলে চলে গেল। আমি অন্ধ ছিলাম বাবা, আমি তোমাদের মূল্য বুঝিনি। অবিনাশবাবু শোভনার দিকে তাকিয়ে বিষণ্ণ হাসিতে বললেন, দেখলে তো শোভনা, এটাই হলো আধুনিক ভালোবাসা। স্বার্থ ফুরিয়ে গেলে যেখানে সম্পর্কের সুতোগুলো ছিঁড়ে যেতে এক মুহূর্ত সময় লাগে না। অথচ দেখো, গত ৪৫ বছরে আমাদের অভাব হয়েছে, অনটন হয়েছে, বদনাম কুড়িয়ে সবকিছু হারিয়েছি রাজনৈতিক কারণে। কিন্তু তোমার মা একদিনের জন্য বাপের বাড়ি যাওয়ার কথা ভাবেনি। কখনো ডাল ভাত খেয়ে তো কখনো অনাহারে থেকেও আমার এই ভঙ্গুর হাতটা ধরে আমার পাশে থেকেছে, আমার শক্তি হয়ে, আমার ভরসা হয়ে, আমার শেষ আশ্রয় হয়ে। শোভনা দেবী চোখের জল মুছে মৃদু স্বরে বললেন, ও সব কথা এখন থাক না গো। হ্যাঁ গো, ছেলেটা খুব বিপদে পড়েছে। এখন ওকে ওসব বলে কি হবে বলো তো? না শোভনা, আজ ওকে সত্যি জানতেই হবে। সুদীপ্ত, তুমি জানতে চেয়েছিলে না আমরা কেন এই বাড়ি ছাড়তে চাই না? কারণ এই বাড়ির প্রতিটা ইঁটে বিশ্বাস মিশে আছে। তোমার মা যখন অসুস্থ হয়, আমি একা ওকে নিয়ে হাসপাতালে দৌড়ই। আমি যখন মাঝরাতে কাঁদতে থাকি, তোমার মা সারা রাত জেগে আমার পিঠে হাত বুলিয়ে দেয়। আমাদের মধ্যে কোনো কন্ট্রাক্ট নেই, কোনো শর্ত নেই, আছে শুধু একে অপরের প্রতি নিঃস্বার্থ সমর্পণ। বাবা, আমি এই কদিন এখানে থাকতে পারি? আমার খুব ভয় করছে, পুলিশ যদি আসে। অবিনাশবাবু উঠে দাঁড়িয়ে জানলার দিকে মুখ করে বললেন, পুলিশ এলে আইন তার পথ দেখবে, কিন্তু এই বাড়ির দরজা তোমার জন্য কোনোদিন বন্ধ ছিল না। তুমি বড় হতে হতে আমাদের পর করে দিয়েছিলে, আমরা কিন্তু তোমাকে পর করিনি। যাও যাও, তোমার ওই পুরনো ঘরে গিয়ে বিশ্রাম নাও। বিকাশকে বলছি তোমার জন্য একটু শরবত করে দিতে। সুদীপ্ত কাঁপা কাঁপা পায়ে ভিতরের ঘরের দিকে চলে গেল। ড্রয়িং রুমে তখন শুধুই দুই বৃদ্ধ দম্পতি। শোভনা দেবী সোফায় বসে ফুঁপিয়ে কাঁদছেন। অবিনাশবাবু তার পাশে এসে বসলেন। কাঁদছো কেন? কাঁদছো কেন? নিজের কর্মফল নিজেই ভোগ করছে, আমরা তো আছি। আমি ছেলের জন্য কাঁদছি না গো, আমি কাঁদছি আমাদের জন্য। আমরা কি এই দিন দেখার জন্য ওদের মানুষ করেছিলাম? আজ ওর স্ত্রী ওকে ছেড়ে চলে গেল কারণ ওর টাকা নেই। হ্যাঁ গো, ভালোবাসা কি তুই ঠুনকো গো? অবিনাশবাবু শোভনার মাথাটা নিজের কাঁধে টেনে নিয়ে বললেন, সবার ভালোবাসা আমাদের মতো নয় শোভনা। সবাই তো আর সোনায় সোহাগা হয় না। আমাদের ভালোবাসাটা আগুনের আঁচে পোড়ানো খাঁটি সোনা। তাই তো আজ যখন বাইরের জগৎটা ভেঙে পড়ল, আমাদের এই ছোট্ট ঘরটা আজও কত শান্ত, কত নিরাপদ। যদি আমাদের কিছু হয়ে যায়, হ্যাঁ, সুদীপ্ত তো একা হয়ে যাবে, খুব একা হয়ে যাবে।
ও তুই একা কিন্তু সইতে পারবে না গো, কিছুতেই সইতে পারবে না। অবিনাশবাবু শোভনা দেবীর চোখে জল মুছিয়ে দিয়ে বললেন, হয়তো তোমার মা সুলভ দুশ্চিন্তা। শোনো, আমরা কেউ অমর নই, কিন্তু যতদিন আছি ওকে শেখাবো। ভালোবাসা মানে শুধু উৎসব নয়, বাহ্যিক চাকচিক্য নয়। কথায় কথায় আমি তোমাকে ভালোবাসি বলা, বা দামি দামি গিফট, বা এখনকার দিনের ভাষায় ডেটে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় রংচঙে ছবি ছাড়া নয়। ভালোবাসা মানে বিপদে বুক দিয়ে আগলে রাখা, যত বড় ঝড়ই আসুক না কেন একে অপরের হাত শক্ত করে ধরে একে অপরের ঢাল হওয়া। আসলে আসলে কি জানো তো গিন্নি, আজকের যুগে ভালোবাসার আগে ছেলেমেয়েরা ভালোবাসি বলাটাকে বেশি প্রাধান্য দেয়। আর তাই দেখো, মা বাবার প্রতিও সেই একই দায় সারা ভাব। কিন্তু আজও বুঝলো যে ওর বাবা মা বোঝা নয়, বরং ওর জীবনের শেষ অবলম্বন। রাত বাড়ল। বিকাশ রুটি আর তরকারি করে দিয়ে গেছে। সুদীপ্ত ঘরে খিল দিয়ে পড়ে আছে। অবিনাশবাবু ও শোভনা দেবী বারান্দায় বসে আছেন। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ দেখা গেল শোভনা দেবীর শরীরটা একটু কাঁপছে। তিনি হাতের উপর হাত রেখে ঘষছেন। কি কি হলো? হ্যাঁ, শীত করছে? জ্বর এলো নাকি আবার? হ্যাঁ, না গো, শুধু শুধু বুকটা কেমন খালি খালি লাগছে। মনে হচ্ছে আমাদের জীবনের শেষ অঙ্কটা খুব কষ্টের হতে চলেছে। অবিনাশবাবু শোভনার হাত দুটো নিজের দুই হাতে তালুর মধ্যে নিয়ে ঘষতে ঘষতে উষ্ণতা দেওয়ার চেষ্টা করে বললেন, কষ্ট কিসের? হ্যাঁ, আমরা কি হার মেনেছি? এই দেখো তোমার তোমার হাতটা এখনো আমার হাতে। পৃথিবীর সব আদালত, সব ব্যাংক, সব পুলিশ, কেউ এই স্পর্শটা কেড়ে নিতে পারবে না। আমাদের ভালোবাসার প্রকৃত অর্থ কি জানো? এই যে তুমি এখন ভয় পাচ্ছ, আর আমি তোমার ভয়টা ভাগ করে নিচ্ছি। এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা গো। শোভনা দেবী স্বামীর চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি জানো, মাঝে মাঝে আমার খুব গর্ব হয়। গর্ব? কার উপর? নিজের ওপর গো, যে আমি এমন একজন মানুষকে পেলাম যে আমাকে কখনো একা হতে দিল না। সুদীপ্ত হয়তো অনেক টাকা রোজগার করেছে, বড় বড় মানুষের সাথে মিশেছে, কিন্তু কিন্তু ও কোনোদিন তোমার মতো হতে পারলো না। ও জানলো না যে একটা মানুষের চোখে চোখ রেখে সারা জীবন কাটিয়ে দেওয়াটা কত বড় বীরত্ব। বীরত্ব নয় শোভনা, এটা বেঁচে থাকার রসদ। শোনো, আজ রাতে আমি একটা কাজ করব। আমার জমানো যে কটা টাকা আছে ওটা কাল সকালে সুদীপ্তকে দেব। আইনি লড়াই লড়তে ওর টাকার দরকার হবে। সে কি? ওটা তো তোমার চিকিৎসার জন্য রাখা। তোমার ওই হার্টের অপারেশনের কথা ডাক্তারবাবু বলেছেন না? আমার চিকিৎসার চেয়েও সম্মানটা আগে। আমি না হয় আরো কদিন এই পুরনো হাট নিয়ে চালিয়ে দেবো, কিন্তু আমাদের সন্তান যেন রাস্তায় না দাঁড়ায়। ভালোবাসা তো ত্যাগেরও নাম, তাই না? শোভনা দেবীর চোখে আবার জল এলো। তিনি স্বামীর বুকে মাথা রাখলেন। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি নামল। সেই বৃষ্টির শব্দে যেন ধুয়ে মুছে যাচ্ছে সব কালিমা। অবিনাশবাবু কাঁপা কাঁপা হাতে শোভনা দেবীর চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। দেখো শোভনা, বৃষ্টিটা কত সুন্দর, ঠিক আমাদের বিয়ের রাতের মতো। সেদিন এমন বৃষ্টি হয়েছিল, তুমি ভিজে একসা হয়ে স্টেশনে নামলে, আর আমি ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। আজও দেখো, বাইরে ঝড় হচ্ছে, আর আমি তোমার জন্য ছাতা হয়ে আছি। আর আমি সেই ছাতার নিচে আশ্রয় নিয়ে আছি চিরকাল।
এভাবেই? সুদীপ্ত তার ঘরের দরজাটা একটু ফাঁক করে দেখল বাইরের বারান্দায় আবছা আলোয় দুটি বৃদ্ধ শরীর একে অপরের সাথে মিশে আছে। তাদের কোনো ভয় নেই, কোনো অভিযোগ নেই। যে বাবা মায়ের প্রতি সে অবজ্ঞা করেছিল তারাই আজ তার অন্ধকার জীবনের একমাত্র ধ্রুবতারা। সুদীপ্তর চোখে জল এলো, তবে সে জল অপমানের নয়, বরং এক নতুন উপলব্ধির। সে বুঝল সে যা খুঁজছিল তা কোনো বড় ফ্ল্যাটে বা বিলাসবহুল গাড়িতে নেই, তা আছে এই দুই বৃদ্ধ মানুষের অটুট মায়ার বন্ধনে। দৃশ্যটি যেন এক চিরন্তন কাব্যের মতো, যেখানে বার্ধক্য এসেছে শরীরকে জীর্ণ করতে, কিন্তু ভালোবাসাকে করেছে আরও উজ্জ্বল, আরও পবিত্র। সে যেন অনুভব করতে পারে ভালোবাসা আসলে কোনো সংজ্ঞায় সীমাবদ্ধ নয়। তা হলো নিঃশব্দে পাশে থাকা, চরম সংকটেও হাত না ছাড়া, এবং নিজের শেষ সম্বলটুকু দিয়েও প্রিয়জনকে আগলে রাখার নাম। বাইরে আজ ভোরের আকাশটা ভারী অদ্ভুত। এক পশলা বৃষ্টির পর মেঘগুলো আলগা হয়ে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। ভেজা মাটির একটা সোঁদা গন্ধ পুরনো আমলের জানলার খড়খড়ি দিয়ে চুইয়ে ঘরের ভেতরে ঢুকছে। কিন্তু ঘরটার আবহাওয়া আজ বড় থমথমে। অবিনাশবাবু বিছানায় শুয়ে আছেন। তার ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে এসেছে, নাকে অক্সিজেনের নল গোঁজা। পাশের টেবিলে স্তূপাকার ওষুধের ফাইল আর মনিটরের একটানা বিপ বিপ শব্দটা ঘরের নিস্তব্ধতাকে যেন আরো বাড়িয়ে দিচ্ছে। শোভনা দেবী অবিনাশবাবু শিয়রে বসে আছেন, তার দু চোখের পাতা ফোলা, রাত জেগে সেবা করার ছাপ স্পষ্ট। গত 3 দিন ধরে অবিনাশবাবু কথা বলতে পারছেন না, কেবল মাঝে মাঝে চোখ মেলে শোভনা দেবীর দিকে তাকাচ্ছেন। সেই চাহনিতে এক গভীর আকুতি, যেন কিছু বলতে চাইছেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সুদীপ্ত ঘরের এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর দামি স্মার্টফোনটা বিছানার পাশে পড়ে আছে অবহেলায়। মা, ডাক্তারবাবু তো বললেন হার্ট আর নিতে পারছে না। আমি কি তবে বাবাকে শেষ সময়েও একটু শান্তি দিতে পারলাম না? আমার দেওয়া দুশ্চিন্তাই কি বাবাকে এই অবস্থায় ঠেলে দিল? নিজেকে দোষ দিস না সুদীপ্ত। তোর বাবা নিজের শরীরের চেয়ে তোর সম্মানের কথা বেশি ভেবেছিলেন। উনি চেয়েছিলেন যে তুই যেন আবার মাথা তুলে দাঁড়াতে পারিস। ওই ওই হার্টের অপারেশনের টাকাটা যখন তোকে দিতে চাইলেন উনি, আমি বারণ করতে চেয়েছিলাম, কিন্তু ওর চোখের ওই জেদটা দেখলে যে কেউ না বলতে পারবে না। সুদীপ্ত 2 হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে বলে, আমি তো কিছুই করতে পারলাম না মা। অনামিকা ফিরল না, চাকরিটা পেলাম, উল্টে বাবার জমানো শেষ সম্বলটুকু আইনি লড়াইয়ে খরচ করে ফেললাম। আমি খুব স্বার্থপর মা, খুব স্বার্থপর। অবিনাশবাবু হঠাৎ খুব ক্ষীণ স্বরে কষ্ট করে বললেন, সুদীপ্ত। শোভনা দেবী চমকে উঠে অবিনাশের গায়ে হাত রেখে আকুল হয়ে বললেন, ওগো ওগো, এই তো এই তো আমি, এই তো তোমার পাশে বসে। দেখো দেখো, খোকা তোমার কাছে বসে আছে। হ্যাঁ গো, কিছু বলবে তুমি? জল খাবে একটু? হ্যাঁ গো। অবিনাশবাবু চোখ পিটপিট করে খুব কষ্টে হাতটা তোলার চেষ্টা করে বললেন, সুদীপ্ত, কাছে আয় বাবা, কাছে আয়। সুদীপ্ত দৌড়ে গিয়ে বাবার হাতের উপর নিজের হাতটা রাখল। অবিনাশবাবুর হাতটা বরফের মতো ঠান্ডা, কিন্তু সুদীপ্ত যখন সেটা ধরল, অবিনাশের ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। অবিনাশবাবু খুব ধীর আর অস্পষ্ট গলায় বললেন, ভেঙে পড়িস না খোকা, টাকা
আবার আসবে। সম্মান কাজ দিয়ে আদায় করতে হয়, কিন্তু কিন্তু মায়া মায়া যেন হারাস না। হ্যাঁ, মায়া হারাস না। তোর 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 মাকে দেখে রাখিস। এই বাড়িটা আগলে রাখিস। এটাই এটাই আমাদের শেষ শেষ পরিচয়, শেষ পরিচয়। সুদীপ্ত বাবার হাত মাথায় ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়ে বলল, আমি কোথাও যাব না বাবা, আমি কোথাও যাব না। আমি আমি এই বাড়িতেই থাকবো। আমি তোমার মতো হতে চাই বাবা, তোমাকে তোমার মতো করে ভালোবাসতে চাই, তোমার মতো করে ভালোবাসা শিখতে চাই। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বাবা। এরপর অবিনাশবাবু শোভনা দেবীর দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, আমার আমার সময় শেষ হয়ে এসেছে গো। তোমাকে তোমাকে ছেড়ে কখনো চলে যাব না। এই 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 কথা দিও, আমি আমি কথা ভেঙে তোমাকে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। বড় বড় কষ্ট হচ্ছে তোমাকে তোমাকে একা ফেলে যেতে। ওগো, ওগো, তুমি কথা বলো না, তুমি কথা বলো না। চুপ করে বিশ্রাম নাও, চুপ করে বিশ্রাম নাও। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। আমি আমি আছি তো, আমি আছি। তোমাকে তোমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলবো। আমি আছি। এসব এসব অলক্ষণে কথা দোহাই তোমার, আর বলো না, বলো না এসব অলক্ষণে কথা। না না গিন্নি, আমাকে আমাকে এবার যেতে হবে। আমি আমি যাচ্ছি। তবে তবে চিন্তা করো না, আমি আমি তোমার তোমার অপেক্ষায় থাকবো। আমি আমি তোমার অপেক্ষায় থাকবো। আমি আমি তোমার অপেক্ষায় থাকবো। অবিনাশবাবু আর কিছু বলতে পারলেন না। ওর নিঃশ্বাসটা ভারী হয়ে এলো। ওর দৃষ্টি স্থির হয়ে গেল জানলার বাইরে সেই এক ফালি আকাশের দিকে, যেখানে একটা চিল একাই উড়ছে। ওর হাতের মুঠোটা সুদীপ্তর হাতের উপর আলগা হয়ে গেল, কিন্তু অন্য হাতটা দিয়ে উনি শক্ত করে আঁকড়ে ধরে রইলেন শোভনা দেবীর আঙুলগুলো। সেই শেষ মুহূর্তে ওর একমাত্র অবলম্বন ছিল ওর জীবনের ৪৫ বছরের সঙ্গিনী। ঘরের মনিটরের শব্দটা এক দীর্ঘ সুরে থেমে গেল। অবিনাশবাবু চলে গেলেন নিঃশব্দে, পরম শান্তিতে, তার ভালোবাসার ঘরেই। ৭ দিন পর বাড়ির সামনে শ্রাদ্ধের প্যান্ডেল খুলে ফেলা হয়েছে। আত্মীয় স্বজনরা যার যার মতো বিদায় নিয়েছে। বড় ছেলের দায়িত্ব হিসেবে সুদীপ্ত সব নিয়ম পালন করেছে ঠিকই, কিন্তু ও জানে ওর আসল কাজ এখন শুরু। বাড়িটা এখন আরও বড়, আরও নিঃসঙ্গ মনে হচ্ছে। শোভনা দেবী বারান্দার সেই পুরনো ইজি চেয়ারটায় বসে আছেন। তার পরনে সাদা থান, কপালে আর সেই সিঁদুরের টিপটা বা সিঁথিতে চড়া সিঁদুর আর নেই। হাতে শাঁখা পলাও অনুপস্থিত। তার দৃষ্টি শূন্য, যেন সামনের বাগানটার দিকে তাকিয়ে উনি কাউকে খুঁজছেন। অবিনাশের ব্যবহৃত চশমাটা আর ডায়েরিটা তার কোলের উপর রাখা। সুদীপ্ত গরম চায়ের কাপ নিয়ে মায়ের পাশে এসে বসে মৃদুস্বরে বলে, মা, চাটা খেয়ে নাও। আর সারাদিন তুমি দানা পানি মুখে দাওনি, এভাবে থাকলে অসুস্থ হয়ে পড়বে তো। কি হবে খেয়ে রে খোকা? যার মুখে 1 চামচ জল দেওয়ার জন্য আমি সারা দিন রান্নাঘরে ছুটতাম, সেই মানুষটাই যখন নেই, তখন এই পেটের খিদেটাও যেন মরে গেছে রে। জানিস, কাল রাতে আমার খুব মনে হচ্ছিল তোর বাবা ডাকছে আমায়। শোভনা, লিকার চাটা
একটু কড়া করে দাও তো। সুদীপ্ত মায়ের কাঁধে হাত রেখে চোখের জল মুছে বলে, বাবা যেখানেই থাকুক, তোমাকে এভাবে কষ্ট পেতে দেখলে খুব অশান্তি পাবেন না। দেখো, আমি ঠিক করেছি কাল থেকে পাড়ার ওই ছোট স্কুলে পড়ানোর কাজটা শুরু করব। ছোট চাকরি, কিন্তু বাড়ির কাছেই থাকতে পারবো। তোমাকে একলা ছাড়বো না আর। শোভনা দেবী ছেলের দিকে তাকিয়ে ম্লান হেসে বললেন, তুই থাকবি? তোর সেই বড় শহর, এয়ার কন্ডিশন অফিস, সিঙ্গাপুরের স্বপ্ন সব ছেড়ে এই পুরনো ভাঙা বাড়িতে থাকতে পারবি তো বাবা? পারবো মা, আমি বুঝেছি। বড় বাড়ি বা দামি আসবাব শান্তি দেয় না। শান্তি দেয় সেই হাতটা যা অন্ধকার রাতে ভয় পেলে আঁকড়ে ধরা যায়। আমি বাবার ডায়েরিটা পড়ছিলাম মা। বাবা লিখেছিলেন, ভালোবাসা হলো একটা দীর্ঘ প্রতীক্ষা, যা মৃত্যুর পরেও শেষ হয় না। আমি সেই প্রতীক্ষাটা বুঝতে চাই। তোর বাবা খুব সহজ মানুষ ছিলেন রে, জটিলতা বুঝতেন না, শুধু জানতেন কাউকে কথা দিলে সেটা রাখতে হয়। এই দেখ দেখ, বিয়ের সময় বলেছিলেন, বুড়ো বয়সে যখন তোমার দাঁত পড়বে তখন তোমাকে ফল ছাড়িয়ে দেব। শেষ দিন পর্যন্ত সেই কথা রেখেছিলেন। ওনার ওনার হাঁপানি ছিল, তাও তাও আমায় গরম তেল মালিশ করে দিতেন রোজ রাতে। সুদীপ্ত মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলে, মা, আমাকে একটা কথা বলবে? তোমরা যখন জানতে যে আমরা তোমাদের সেভাবে দেখছি না, তবুও কেন তোমরা আমাদের প্রতি এত দয়া দেখালে? কেন নিজেদের শেষ সম্বলটুকু আমাকে দিয়ে দিলে? শোভনা দেবী উজ্জ্বল চোখে অবিনাশবাবুর ডায়েরিটা ছুঁয়ে বললেন, বাবা মায়ের ভালোবাসা স্নেহকে দয়া বলছিস খোকা? শোন খোকা, আমাদের ভালোবাসাটা তো আর তোদের মতো গিভ অ্যান্ড টেক পলিসি নয় রে। তুই আমাদের ভুলে গেলেও আমাদের বুকের ভেতরে তো সেই ছোট্ট সুদীপ্তটাই রয়ে গিয়েছিল, যে অন্ধকারের ভয়ে মায়ের আঁচল ধরত কথায় কথায়। ভালোবাসা তো এমন রে, সে বিচার করে না, সে শুধু উজাড় করে দিতে জানে। সুদীপ্ত টুকরে কেঁদে ওঠে শোভনা দেবীর কোলে মাথা রেখে। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। পাড়ার মোড়ে সেই হাড়ু মিষ্টিওয়ালার দোকান থেকে আরতীয় ধূপের গন্ধ আসছে। বিকাশ এসে তুলসীতলায় প্রদীপ জেলে দিয়ে গেল। শোভনা দেবী উঠলেন, ধীর পায়ে অবিনাশবাবুর ঘরের দিকে গেলেন। টেবিলের উপর অবিনাশের একটা বড় ছবি রাখা। সাদা চন্দনের মালাটা শুকিয়ে এসেছে। ছবির সামনে দাঁড়িয়ে নিঃশব্দে কথা বলার ভঙ্গিতে শোভনা দেবী বললেন, দেখলে তো খোকা, আমাদের কাছে ফিরে এসেছে। তোমার জেদটাই শেষ পর্যন্ত জিতল গো। কিন্তু কিন্তু তুমি বড্ড ফাঁকি দিলে জানো। আমি ভেবেছিলাম দুজনে মিলে এই বারান্দায় বসে শেষ গোধূলিটা দেখব। একা একা এই আকাশটা বড় ভার লাগে আমার। শোভনা দেবী ছবির ফ্রেমটা মুছে দিলেন আঁচল দিয়ে, আর সাথে নিজের ঝাপসা চোখ দুটো। তারপর নিজের কোল থেকে অবিনাশবাবু সেই পুরনো ডায়েরিটা বের করলেন। শেষ পাতায় অবিনাশের কাঁপা কাঁপা হাতে লেখা ছিল একটা ছোট্ট লাইন, শোভনা, ওপারে গিয়েও আমি জানলার পাশে দাঁড়িয়ে থাকবো তোমার অপেক্ষায়। তুমি শুধু তাড়াতাড়ি এসো না, অনেক গল্প জমিয়ে রেখে এসো, কেমন?
শোভনা দেবী হালকা হেসে চোখের জল মুছে বললেন, হাসবো গো, হাসবো। এই বাড়িটা সুদীপ্তকে গুছিয়ে দিয়ে তারপরেই আমি আসছি। তবে সেখানে গিয়ে কিন্তু আর চশমা হারাবে না। আমি আর খুঁজে দিতে পারবো না কিন্তু। সুদীপ্ত দরজার আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিল। ও বুঝল মৃত্যু আসলে এই দুজনকে আলাদা করতে পারেনি। অবিনাশবাবু চলে গিয়েও আসলে এই ঘরের বাতাসে, শোভনা দেবীর স্মৃতিতে আর তার একলা ইজি চেয়ারে নির্জনতায় বেঁচে আছেন। ও অনুভব করল ভালোবাসার প্রকৃত অর্থ কোনো শারীরিক উপস্থিতি নয়, তা হলো একটা অদৃশ্য সুতো যা এক জীবন থেকে অন্য জীবনে বিস্তৃত হয়। রাতের নিস্তব্ধতায় পুরনো বাড়িটা যেন মায়ার চাদরে মুড়ে দিল। বারান্দায় শোভনা দেবী আর সুদীপ্ত বসে রইল পাশাপাশি। ওপরে অন্ধকার আকাশ আর নিচে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় দীর্ঘ হচ্ছে তাদের ছায়া। বাড়ির প্রতিটি কোণ থেকে যেন এক প্রাচীন প্রেমের ফিসফাস ধ্বনিত হতে লাগল। ভালোবাসা এখানে কোনো আবেগ নয়, বরং এক অটুট মেরুদণ্ড, যা বার্ধক্য, অবহেলা আর মৃত্যুকেও তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। এরপর শোভনা দেবী অবিনাশবাবুর ফেলে যাওয়া চশমাটা পরে ওর অসমাপ্ত ডায়েরিটা লিখতে শুরু করেন, যেটা শেষ করে তিনি বিদায় নেন এই পৃথিবী ছেড়ে। চলে যান নিজের ভালোবাসার কাছে, কারণ তাদের গল্প তো আর শেষ হওয়ার নয়। ভালোবাসা যেখানে বৃদ্ধ বয়সেও অটুট, সেখানে শেষ মানেই এক নতুন শুরুর ইঙ্গিত। এ যে এক অবিনাশী বসন্ত। আচ্ছা, মৃত্যু কি আসলে সব শেষ করে দেয়, নাকি ভালোবাসা এমন এক অবিনাশী শক্তি যা মৃত্যুর ওপার থেকেও হাতছানি দিয়ে ডাকে? অবিনাশবাবু চলে গেছেন ঠিকই, কিন্তু উত্তর কলকাতার সেই পুরনো বাড়িটার ধূলিকণায়, নোনাধরা দেওয়ালে আর শোভনা দেবীর ঝাপসা হয়ে আসা স্মৃতিতে তিনি আজও বর্তমান। হয়তো এটাই জীবনের পরম প্রাপ্তি, যখন দূরত্ব বা সময় কোনো কিছুই সম্পর্কের মায়াকে ফিকে করতে পারে না। জীবনের উপান্তে এসে আমরা সবাই তো আসলে এমন একজনকে খুঁজি, যার কাছে গিয়ে বলা যায়, আমি আসছি, তুমি শুধু জানলাটা খুলে রেখো। কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আজকে শুনলেন সুস্মিতা গোস্বামীর কলমে অবিনাশী বসন্ত। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের গল্পটিতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। খুব শীঘ্রই আরও একটি গল্প নিয়ে হাজির হব আমরা। আপনারা শুনছেন গল্পঘর স্টুডিও। গল্প শুনুন, গল্পে বাঁচুন। ধন্যবাদ।